আসসালামু আলাইকুম। হাউ ডিড ইউ ডু ইট লাইভ সেশনের ফার্স্ট এপিসোড আজকে। সো ইমরাজিনা কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি ভালো? হ্যাঁ, আমিও ভালো এন্ড থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং মাই ইনভাইটেশন। আমি খুবই এক্সাইটেড আজকের লাইভ সেশনটা নিয়ে, বিকজ আমি একটু ডিফারেন্ট ভাবে টু দি পয়েন্ট ডিসকাশন করতে চাচ্ছি। আমিও অনেক এক্সাইটেড এবং অনেক টেনশনেও আছি ভাইয়া। আচ্ছা, দেখি আমি আপনার টেনশন কমাতে পারি না বাড়াতে পারি। যারা আমাদের সাথে আছেন তাদেরকে এমরাজিনাকে সবাই মোরলেস চেনে, বাট তাও আমি অ্যাজ এ হোস্ট আমার কিছু দায়িত্ব থাকে পরিচয় করিয়ে দেয়া। সো আমি আজকে আমাদের ফার্স্ট এপিসোডের ফার্স্ট গেস্ট, যেটা হয় আর কি যে আমাদের আরো প্রচুর এপিসোড আসবে, বাট ফার্স্ট এপিসোড কিন্তু একটাই আর কি। হ্যাঁ, এবং ফার্স্ট এপিসোডে আমরা পেয়েছি হচ্ছে এমরাজিনাকে, এবং এমরাজিনা হচ্ছে এমরাজিনা টেকনোলজিস নামে তার একটি কোম্পানি রয়েছেন, এটার কো ফাউন্ডার হিসাবে আছেন। এছাড়াও ইমরাজিনা ইসলাম পেওনিয়ারে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন। তো ইমরাজিনা, আমাদের খুব শর্ট ইভেন্ট, আমরা অনেক কিছু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। সো এনি স্টার্টিং লাইক সেন্টেন্স ফর মাই অডিয়েন্স। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা খুবই চমৎকার একটা সেশন হবে আই হোপ, বিকজ নাহিদ ভাই আমার অনেক পছন্দের একটা মানুষ এবং ভাইয়া অনেক সুন্দর করে কথা বলেন, আমি এটা অলওয়েজই বলি। এন্ড হচ্ছে আই হোপ ভাইয়া আমাকে এমন কঠিন করে প্রশ্ন করবে না যেটার উত্তর আমি আসলে দিতে পারবো না, বাট আমি যতখানি জানি আমি চেষ্টা করবো সবার সাথে আমার নলেজটুকু শেয়ার করার। আই হোপ আধা ঘন্টা বোরিং হবে না সবার জন্য। থ্যাঙ্কস। সো ইমরাজিনা, আমি অনেক কঠিন কঠিন প্রশ্ন করব। সো প্রথম কঠিন প্রশ্ন হচ্ছে যে আপনার কোম্পানি অ্যাকচুয়ালি কি করে? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি আপাতত দুই রকমের সার্ভিস প্রোভাইড করছি, তবে আরো কিছু রিসেন্টলি ইনক্লুড হচ্ছে। দুই রকমের সার্ভিসের মধ্যে প্রথম সার্ভিসটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ, সেটা আপনার এডিটিং হতে পারে, এনি কাইন্ড অফ প্রিন্ট ডিজাইন হতে পারে, হ্যাঁ, তারপরে ইউআই ইউএক্স ডিজাইন হতে পারে, ওয়েব টেমপ্লেট হতে পারে, এরকম ডিজাইনের কাজগুলো করছি। আরেকটা হচ্ছে আমরা ব্যাক এন্ড অফিস অপারেশনস এর কাজগুলো করছি, সেটা লিড জেনারেশন হতে পারে, বাট এটা খুবই অল্প পরিসরে এখন আপাতত। এটার বিগ কোনো প্রজেক্ট নেই, বাট আমাদের মেইন বিগ প্রজেক্ট গুলো সবগুলোই হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড। আর রিসেন্ট যেটা ইনক্লুড করেছি সেটা হচ্ছে ভিডিও এডিটিং, এটাও রিসেন্টলি ইনক্লুডেড হয়েছে আমাদের এজেন্সির সাথে। ওকে, সো নেক্সট কোশ্চেন ইজ, তার মানে আমি যেটা বুঝতে পারলাম যে আপনি সার্ভিস প্রোভাইডিং বিজনেসের সাথে কানেক্টেড, যেখানে আপনি অন্য বিজনেস এন্টিটিকে আপনার স্কিল দিয়ে সার্ভিস দিচ্ছেন। সো সার্ভিস প্রোভাইডিং বিজনেস অথবা যে কোনো বিজনেসের ওয়ান অফ দ্য কি পার্ট থাকে হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ, যে আমরা কিভাবে ক্লায়েন্ট পাচ্ছি এবং ক্লায়েন্টকে ধরে রাখছি। তো আপনার কাছ থেকে প্রথমেই যেটা জানতে চাইবো, যে আমরা একটা কথা শুনি না যে স্বাধীনতা অর্জনের চাইতে এটাকে রক্ষা করা কঠিন। তো আমার কাছে যেটা মনে হয়, রাইট, বিজনেসের ক্ষেত্রে ব্যাপারটা সেম, যে একটা ক্লায়েন্ট যে কোনো ভাবে অ্যাকুইজিট করা যায়। হ্যাঁ, লেস প্রাইস, ডিসকাউন্ট, তারপরে হয়তো সে হয়তো তেমন কিছু জানে না, বাট তাকে ধরে রাখার জন্য আসলে অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়। ডেফিনেটলি কোয়ালিটি সার্ভিস দিতে হয়, বাট কোয়ালিটি সার্ভিসের বাইরেও আসলে অনেক বিজনেস স্ট্র্যাটেজি বা কাস্টমার সাইকোলজি নিয়ে কাজ করতে হয়। তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি কিভাবে এনশিওর করেন যে একটা ক্লায়েন্টকে যখন আপনি পাচ্ছেন তার সাথে আপনি লং টার্ম কাজ করতে পারবেন? ওকে, এই কোয়েশ্চেনটা আসলে অনেক ডিফিকাল্ট। আমি এটা নিয়ে বেশ কিছুক্ষণ চিন্তাও করেছি যে এরকম মানে ভাইয়া কি কি কোয়েশ্চেন করতে পারে। সো যখন মাথায় আসছে যে এরকম কোয়েশ্চেন ভাইয়া করতে পারে, অনেক চিন্তা ভাবনা করেছি। তো চিন্তা ভাবনার ফলাফলটা হচ্ছে এই যে মানুষ তো আসলে বলতে পারে না যে আমি এটা করলেই এটা হবে, বা আমি এই ফর্মুলা ফলো করলেই আমি 100% শিওর আমার ক্লায়েন্ট আমার সাথে লং টার্ম থাকবে। বাট মানুষ অ্যাকচুয়ালি ট্রাই করতে পারে, সে যতগুলো পলিসি জানে সেগুলো ট্রাই করে দেখতে পারে। সবার জন্য সব পলিসি একইভাবে কাজ করে না, কারণ সবাই একভাবে সেগুলো অ্যাপ্রোচ করতে পারে না। তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে খুব বেশি কমিউনিকেট করি। কমিউনিকেশন আবার দুই রকমের হয়, যেমন হচ্ছে আমি বাস্তব এক্সপেরিয়েন্স দিয়ে বলি। অনেকে আছে যে আপনি একটা কাজ দিলেন, সে করলো, করার পরে সে আপনার একটা কোয়েশ্চেন আসছে তার মনে, সে আপনাকে মেইল দিল, বাট মেইলটা বিশাল বড়। হ্যাঁ, তো
তো তখন হচ্ছে আপনি বিরক্ত হয়ে যাবেন, এত বড় ভাই মেইল লিখছেন, একটা 2 লাইনে বললেই কিন্তু জিনিসটা হয়ে যায়। তো আমরা যেটা করি, আমরা বিশাল মেইল দিই না, আমরা ছোট ছোট কমিউনিকেশন আমাদের হয় ক্লায়েন্টের সাথে, কিন্তু আমরা কমিউনিকেশনে থাকি। এমন হয় না যে ক্লায়েন্ট কাজ দিচ্ছে আমরা কিছু বুঝতেছি না, আমরা চুপচাপ বসে আছি। অনেক অনেক মানুষ এটা করে যে বসে থাকলেই মনে হয় মাথা আইডিয়া বের হয়ে যাবে, কিন্তু ক্লায়েন্টকে আসলে জানানো, অথবা এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এরকম সিচুয়েশনেও হচ্ছে ক্লায়েন্টকে জানানো যে তোমার কাজটা কিন্তু আমরা সিনসিয়ারিটির সাথে করছি। সো হচ্ছে অল টাইম ক্লায়েন্টের সাথে টাচে থাকা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমার একটা খুব ভালো ক্লায়েন্ট ছিল আপওয়ার্ক মার্কেট প্লেসে, সেই ক্লায়েন্টের সাথে আমার রিলেশনটা নষ্ট হয়ে গিয়েছিল বিকজ সে আমার কাছে একটা হেল্প চেয়েছিল আফটার ওয়ার্ক, কাজ করার 1 বছর পর সে হেল্পটা চেয়েছিল, এবং সেটার জন্য সে কোনো পেমেন্ট দিবে না, ওই প্রিভিয়াস কাজেরই একটা হেল্প। বাট আমি তখন এতই ব্যস্ত ছিলাম যে আমি তাকে আর অ্যান্সার দিইনি, যে কারণে ওই ক্লায়েন্টের সাথে আমার আর কাজ করা হয়নি। তো আমি তখন দেখেছিলাম যে একটা ছোট্ট এফোর্ট, আপনি জাস্ট যদি রিপ্লাইও দিয়ে বলতেন যে আমি এখন ব্যস্ত আছি, তোমাকে আমি 1 সপ্তাহ পরে নক দিচ্ছি, তাহলে ক্লায়েন্ট আমার থাকতো। সো অল টাইম কমিউনিকেশনে থাকা, এটা আমাদের এজেন্সির সবারই বৈশিষ্ট্য। আমি নিজে কমিউনিকেট করতে না পারলে আমার এজেন্সির যে অন্য মেম্বাররা আছে তাদেরকে সেই অথরিটি দিয়ে দেওয়া আছে, এবং তারা ক্লায়েন্টের সাথে অলওয়েজ টাচে থাকে। এটা গেল এক। আর আরেকটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে পাজল করি না। হ্যাঁ, আমি এটাও একটা এক্সাম্পল দিয়ে বলি। সেটা হচ্ছে আমি একবার একটা কাজের জন্য কিছু প্রিন্টিং এর কাজ করব, প্রিন্ট করাবো আর কি। তো আমি একটা ভাইয়াকে বললাম, উনি সার্ভিসটা দেয়। তো উনি বললেন, হ্যাঁ আপু, আমি আপনাকে এতগুলা প্রিন্ট করে দিব, কোনো টেনশন নাই, আপনি আমাকে আপনার বাজেটটা একটু বলেন। আমি বললাম, ভাইয়া আমি বাজেট বলবো না, আপনি আমাকে বাজেট বলেন। তখন উনি আমাকে 3টা প্রাইসিং বললো, এবং 3টা পেপারের ধরন বললো যে এই পেপারে প্রিন্ট করলে এত পড়বে, ওই পেপারে প্রিন্ট করলে এত পড়বে। পরে কিন্তু কাজটা আমি ওই ভাইয়াকে দিচ্ছি। আমার তার অ্যাপ্রোচটা খুব ভালো লাগছে, যে সে সুন্দর করে আমাকে বুঝায় বলছে। এবং এই কাজটাই আমি আরেকজনকে জিজ্ঞেস করেছিলাম, তার আবার প্রেস আছে। তো তাকে বলার পর সে আমাকে বলছে যে পেপার 12 রকমের হয়, এটা দিয়ে এটা হয়, ওটা দিয়ে ওটা হয়। এখন আমি তো এত কিছু বুঝি না, ওনার কথা শুনে আমি এতই কনফিউজড হয়ে গেছি যে ভাই আমি আসলে কিছু বুঝতেছি না, আমি পরে কথা বলবো। হ্যাঁ, তো হচ্ছে সব ক্লায়েন্ট যে সবকিছু বুঝবে তা না। ক্লায়েন্ট হচ্ছে কমফোর্ট চায়, সে চায় কাজটা কাউকে দিয়ে করায় একটু শান্তি পাইতে, কাজটাও পাইতে প্লাস শান্তিটাও পাইতে। তো কিছু মানুষ হচ্ছে পাজল করে ফেলে ক্লায়েন্টকে, যে আমি অনেক জানি, এত 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 অপশন দিয়ে ক্লায়েন্টকে পাজল করে ফেলা। আমরা হচ্ছে ক্লায়েন্টকে অনেকটা কিভাবে বুঝাই, পার্টনারের মতো দেখি, যে তুমি আমার পার্টনার, তুমি বিপদে পড়ছো, আমি তোমাকে হেল্প করবো, আমি তোমার জন্য আছি, এবং তোমার যে প্রবলেমটাই হোক আমরা সলভ করে ফেলবো। আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এই যে ঈদ গেল, ঈদের যে ছুটি হলো, তা আমার ক্লায়েন্টের কাছ থেকে, আমরা কিন্তু অলওয়েজ ঈদের ছুটি কাটাই, আমরা ঈদের সময় কাজ করি, এবং আমাদের ক্লায়েন্ট এটা খুব হাসি মুখে মেনে নেয়, আমাকে আমাদের স্যালারিও কাটে না। তো রিসেন্টলি নতুন একটা ক্লায়েন্ট হয়েছে, তখন সে আমাকে বলতেছে, নাজিনা এই যে এতদিন যে ছুটি কাটাবা, তো আমি কি ডিসকাউন্ট পাবো? তো আমি তখন ওকে বললাম যে দেখো, এই তোমাদের যেমন ক্রিসমাস ডে হয় তখন তোমরা কিন্তু 4-5 দিন ছুটি কাটাও, আমাদের এই ঈদটাও হচ্ছে ক্রিসমাসের মতোই, আমরা এই সময়টায় ছুটি কাটাই, এবং অফিসগুলো এই সময় বোনাস দেয়, স্যালারি তো কাটেই না, উল্টা বোনাস দেয়। এখন আমি কোন মুখে আমার এমপ্লয়ীদের স্যালারি কাটবো বলো? এটা তো খুবই ইনহিউম্যান হয়ে যায়। বাট তুমি চিন্তা করো না, তোমাকে কখনোই আমরা বিপদে ফেলবো না, তোমার সুবিধাটাই আমাদের কাছে সবার আগে। তোমার কাজ যে হবেই এটা আমি 100% শিওর। সেই লাস্টে যে কথাটা বললাম, এই কথাটা পুরো জিনিসটাকে কম সিরিয়াস করে ফেলবো, নাহলে কিন্তু ক্লায়েন্ট হচ্ছে ফার্স্টে রেগে যেতে পারতো যে হ্যাঁ আমাকে বুঝাইতে আসছে এবিসিডি যে কি ছুটি না, কিন্তু লাস্টে যখন আমি ওকে বললাম যে তোমাকে বিপদে আমরা ফেলবো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, তখন সে একটা সান্ত্বনা পাইলো। এবং সত্যি কথা কি, সে ঈদের সময় আমাদের কোনো কাজই দেয় নাই, তার কোনো প্রবলেমও হয় নাই। সেটা হচ্ছে ওই ক্লায়েন্টকে আসলে হ্যান্ডেল করাটা। হ্যাঁ, তো আমাদের এই ব্যবহারগুলোর কারণেই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স যেটা, যে আমাদের ক্লায়েন্ট গুলো আমাদের সাথে লং টার্ম ধরে ওয়ার্ক রিলেশনশিপে যায়। হ্যাঁ, সার্ভিস কিন্তু আমাদের মতো অনেকেই দেয়, কিন্তু এই রিলেশনটা, এই ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, যেটা লং টার্ম রিলেশন ধরে রাখে। সো আমি যদি ঠিকভাবে বুঝে থাকি, তাহলে ওয়ান অফ দ্য কি পার্ট হচ্ছে কমিউনিকেশন, সেকেন্ড কি পার্ট হচ্ছে লাইক এটা ফিল করা যে আমি ক্লায়েন্টকে হচ্ছে, আমার কাজ হচ্ছে ক্লায়েন্টের স্ট্রেস কমানো, স্ট্রেস বাড়ানো না। তো আমি তার সাথে যেই ওয়েতে কমিউনিকেট করবো এটা আমার মাথায় রাখতে হবে। ওকে, সো আই হ্যাভ এ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন ফর ইউ। তো আমরা যখন যে কোনো বিজনেসের ক্ষেত্রে এটা বলি আর কি, হ্যাঁ, যে এটা কমন কোশ্চেন হয় না, যে হোয়াই শুড আই হায়ার ইউ, না আমি আপনাকে কেন হায়ার করবো, আপনার কোম্পানিকে কেন হায়ার করবো। এবং আমি দেখছি অনেকেরই অ্যান্সারটা এরকম থাকে যে বিকজ আমাদের সার্ভিস ভালো, হ্যাঁ, বা আমাদের কোয়ালিটি ভালো। এখন একটা কমন ব্যাপার হচ্ছে, ইফ আই এম পেইং সামওয়ান, আই এম পেইং টু গেট এ কোয়ালিটি সার্ভিস, তার মানে আমার কোয়ালিটি ভালো, দিস ক্যান বি এন ইউএসপি। মানে আমি যেহেতু কেউ আমাকে পে করছে, তো সে অবশ্যই আমাকে গার্বেজ সলিউশনের জন্য পে করবে না।
তো আমার সার্ভিস ভালো, এটা হচ্ছে একদম মানে এটা মানে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেই হবে ইফ আই ওয়ান্ট টু সেল সামথিং, রাইট? সো এখন যদি আমি এই পোর্শনটাকে বাইরে রাখি যে আপনাদের সার্ভিস ভালো, এই পোর্শনটাকে বাইরে রেখে যদি আমি চিন্তা করি যে হোয়াই শুড ওয়ান এজেন্সি অর এনি কোম্পানি শুড হায়ার এমরেজিনা টেকনোলজিস? আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি কখনো বলি না যে আমাদের সার্ভিস বেস্ট, বিকজ সবার সার্ভিসই বেস্ট, সবাই সবার বেস্টটাই দেওয়ার চেষ্টা করে, এবং খারাপ হলেও কেউ বলবে না আমার সার্ভিস খারাপ। হ্যাঁ, তো এইটা বলে আসলে আমি স্ট্যান্ড আউট হতে পারি না যে আমি বেস্ট সার্ভিস দেই দেখে তুমি আমাকে নিবা, এটা আসলে এটা একটা কমন ডায়ালগ। হ্যাঁ, তো যেটা বলতে পারি আমাদের আমরা যে ক্লায়েন্টগুলোর জন্য কাজ করেছি আগে, সেটা আল্লাহর রহমতে ভালো একটা পোর্টফোলিও। সো সেই পোর্টফোলিওটা আমরা অনেক সময় শো করি যে আমরা এরকম ক্লায়েন্টের জন্য কাজ করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ক্লায়েন্টকে সবসময় বলি যে তুমি আমাদের সাথে কাজ করে অনেক মজা পাবা। হ্যাঁ, আমরা তো সার্ভিস অবশ্যই দিতে পারি, না হলে আমরা মার্কেটিং থাকতাম না। সার্ভিস দিতে পারি, এটা তো তুমি বুঝো, আমাদের পোর্টফোলিও চেক করো, সো ইউ নো হাউ উই ওয়ার্ক, হোয়াট উই ডু। বাট এট দ্য সেম টাইম আমাদের সাথে কাজ করলে তুমি অনেক কমফোর্টেবল থাকবা, তুমি স্ট্রেস ফ্রি থাকবা। এন্ড হচ্ছে আমরা অনেস্টি ডেলিভার করি। অনেস্টি ডেলিভার কিভাবে করি? অনেক সময় না সৎ হওয়ার জন্য সাহস লাগে। হ্যাঁ, মানে আপনি যে সৎ থাকবেন সেটার জন্য একটা সাহসেরও দরকার আছে, কারণ ডিসঅনেস্ট হইতে অনেক সময় দেখা যায় সাহস লাগে না। হ্যাঁ, ওটা এমনি হওয়া যায়, যেমন ক্লায়েন্ট বলে এটা পারো, ওটা পারো, ওটা পারো, হ্যাঁ পারি, হ্যাঁ পারি, হ্যাঁ পারি, সব পারি। হ্যাঁ, কিন্তু আপনি হয়তো সব পারেন না। এই কথাটা সত্যি ভাবে বলা যে সরি, এই জিনিসটা আসলে আমি তোমাকে দিতে পারবো না, বাট আমি তোমার জন্য খোঁজ নিতে পারি যে কে এটা দিতে পারে। সো আপনি কিন্তু সত্যি কথাটা বললেন যে আপনি পারেন না, কিন্তু এই কথাটা আমরা অনেকে বলি না। আমরা হচ্ছে বলে কাজটা নিয়ে নেই, পরে দেখা যাবে কিভাবে করা যায়। তো এটা করতে গিয়ে দেখা যায় কাজের মানটা অনেক সময় খারাপ হয়ে যায়। সো হচ্ছে আমরা সবসময় এটাই চেষ্টা করি, যখনই কোনো ক্লায়েন্ট আমাদের অ্যাপ্রোচ করে তার সাথে আমরা হচ্ছে অনেকটা স্যার বস বস ভাবে বিহেভ না করে অনেকটা পার্টনারের মতো তার সাথে বিহেভ করে। সো আমাদের বিহেভিয়ারে যদি সে খুশি হয় তাহলে সে আমাদের সাথে কাজ করতে রাজি হয়। এটাই যে কারণে আমার সবগুলো ক্লায়েন্টই অনেকটা আমার ফ্রেন্ড হয়ে গেছে। যদি এটা আবার অনেকে বলবে যে আমি এটা বিলিভ করি না, ক্লায়েন্ট কেন ফ্রেন্ড হবে, ক্লায়েন্ট তো ক্লায়েন্ট। বাট আমাদের সাথে আসলে আমাদের ক্লায়েন্ট গুলো খুবই বন্ধু ভাবাপন্ন। এটা একটা সিক্রেট আমাদের। থ্যাঙ্কস এমরাজিনা। সো আমি একটু অডিয়েন্সদের জন্য বলতে চাই যে এই ইভেন্টটা বা এই সেশনটা আমরা কেন করছি। সো লাইক ফর এক্সাম্পল, যখন আমরা কেউ গ্লোবাল মার্কেটে সার্ভিস দিচ্ছি, ফর এক্সাম্পল আমার কোম্পানি, এমরাজিনার কোম্পানি, ইভেন আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন বা আপনাদের যাদের বিজনেস আছে, সো গ্লোবাল মার্কেটে আমরা যখন সার্ভিস দেই, আমাদের সার্ভিস ভালো হলে তারা এইভাবে ফিল করে যে ইটস এ বাংলাদেশি কোম্পানি এন্ড দে আর ডুইং গুড। আবার যদি আমাদের সার্ভিসটা বাজে হয়, দেন দে অলসো সেজ আই ওয়ার্ক উইথ এ বাংলাদেশি কোম্পানি এবং আমার এক্সপেরিয়েন্স খুবই বাজে। সো তার মানে আমার যে সার্ভিস কোয়ালিটি, এটা সামহাউ আপনার ক্লায়েন্ট পাওয়া এবং না পাওয়ার সাথে কিছুটা কানেক্টেড। বিকজ আমার সাথে কাজ করে যদি কেউ বেটার এক্সপেরিয়েন্স পায়, আমি তো আর সব সার্ভিস দিতে পারি না। হ্যাঁ, ফর এক্সাম্পল আমাদের কোম্পানি এসইও এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। সো এখন যদি কারো ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস লাগে এবং আমাদের সাথে কাজ করে যদি কেউ স্যাটিসফাই থাকে, সে আরেকটা বাংলাদেশি কোম্পানিকে হায়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। ঠিক একইভাবে আরেকটা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি যখন ভালো করছে, সো তারা হয়তো তাদের সার্ভিস কোয়ালিটির আমাকে ক্লায়েন্ট পেতে হেল্প করবে আর কি, ইনডিরেক্টলি। হ্যাঁ, সো এটা আমি কেন বললাম, এটা বলার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে যে আজকের সেশনটা বা এই পুরো সিরিজটা করার উদ্দেশ্য হচ্ছে নলেজ শেয়ার করা, যে আমরা যে যতটুকু জানি এটা কিভাবে আরেকজনকে জানানো যায়, বিকজ তার সাকসেস অ্যাকচুয়ালি সামহাউ আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং ইমপ্রুভ করবে এবং আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং ইমপ্রুভ করলে আলটিমেটলি আমরা আরো অনেক বেশি ক্লায়েন্ট পাবো। তো আমাদের সাথে অনেকেই আছেন, মোর দেন 80 পিপল আমাদের সাথে লাইভ দেখছেন এবং এর নিচে নাম্বারটা নামিনি। সো আই ক্যান গেট এ ফিলিং যে তারা আমাদের এই সেশনটা এনজয় করছেন এবং দে আর লার্নিং সামথিং। So I will request all of you to share the live with other, so other people can also get benefit from our discussion. Next question, এমরাজিনা, আপনার জন্য। সেটা হচ্ছে, এটা একটু মানে ডিফারেন্ট টাইপের কোশ্চেন। সেটা হচ্ছে যে আমরা জানি বাংলাদেশ অথবা এই সাবকন্টিনেন্টে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রান এ বিজনেস বাই বিং এন উইমেন। সো এই জায়গাতে আপনি কি কোনো মেজর ইস্যু ফেস করেছেন যে হয়তো এটা আরো অনেক ভালো হতো যদি আপনি লাইক মেল এন্টারপ্রেনার হতেন? হ্যাঁ, যে বা আপনি কোনো একটা ব্যারিয়ার ফেস করেছেন, এরকম কোনো স্টোরি কি আছে, বা এটা আপনি কিভাবে ওভারকাম করেছেন যেটা অন্য ফিমেল যারা আছেন দে উইল গেট দ্য বেনিফিট? আচ্ছা, হ্যাঁ অবশ্যই। উইমেন হিসেবে কিছু প্রবলেম তো আছে। কিছু প্রবলেম আছে যে ম্যান হন বা উইমেন হন, নিস্তার নাই, সব ভাবেই আপনাকে ফেস করতে হবে। এরকম তো বিজনেসের রিস্ক নেওয়া থাকেই ব্যাপার। বাট হচ্ছে
উইমেন হিসেবে একটা ছোট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে একবার একটা প্রিন্টিং এর কাজের জন্য একটা মার্কেটে গিয়েছিলাম, পাইকারি হারে সেখানে প্রিন্টিং এর কাজ চলে। তো যখন ওই মার্কেটটাতে আমি গিয়েছি, আমি শুনি নাই কোনো মেয়ে একা ওই মার্কেটে যায়। হ্যাঁ, বাট আমার লাইফে আমি ফার্স্ট টাইম ওখানে একাই চলে গেছি, এবং আমার মনে হয় নাই যে আমি একটা মেয়ে, আমি একা এরকম একটা মার্কেটে যাচ্ছি। হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম আমি ডেম কেয়ারও না, আমি আমার চারপাশের সারাউন্ডিং সম্পর্কে কনসিয়াস। সো আমি যখন ওই মার্কেটে উঠছিলাম, মার্কেটটা বোধহয় 5 তলা, তো উঠছিলাম 3 তলার উপরে, মার্কেটটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, 4 তলাটা পুরোই আন্ডার কনস্ট্রাকশন এবং পুরো অন্ধকার, 5 তলাটা হচ্ছে আলো আছে এবং ওখানে প্রিন্টিং হয়। সো আমি যখন একা একা সিঁড়ি দিয়ে উঠছিলাম, যখন ওই আমি 4 তলা পর্যন্ত 3 তলা পর্যন্ত আলো ছিল, আমি খুব কনফিডেন্সের সাথে উঠছিলাম। তারপরে যখন 4 তলাটাই আসলাম অন্ধকার, এবং আমার পিছনে একটা লোক উঠছিল, তো তখন আমার একটু খেয়াল হলো যে আমি একটা মেয়ে এবং এটা আন্ডার কনস্ট্রাকশন একটা জায়গা, আমাকে যদি লোকটা ধাক্কা দিয়ে অন্ধকারে নিয়ে যায়, মুখটা চেপে ধরে, আমি চিল্লালেও কেউ শুনবে না। সো ওই একটা তালা আমি জাস্ট একটু স্লো গেলাম, এন্ড আমি লোকটাকে যেতে দিলাম আমার আগে, এন্ড আমি তারপরে ওই তালাটা ক্রস করলাম, তারপরের তালাতে হচ্ছে আলো ছিল। সো এটা এটা বাস্তবের একটা ঘটনা, বাট এটার সাথে হচ্ছে রিয়েল লাইফের অনেক কানেকশন আছে। সো একটা মেয়ে হিসেবে আপনি অনেক জায়গায় খুব ফাস্ট ফাস্ট যেতে পারবেন, কিন্তু অনেক জায়গায় হচ্ছে সারাউন্ডিং এমন থাকবে আপনাকে একটু ভেবে স্টেপ ব্যাক করতে হতে পারে, আপনার সারাউন্ডিং গুলোকে বুঝে নিতে হতে পারে যে কি করলে এই পথটা আমি ইজিলি পার হতে পারবো। হ্যাঁ, তো এরকম আসলে অনেক কিছুই ঘটে লাইফে, যে মেয়ে বলেই আসলে আমি চিল্লালেও দাম দিচ্ছে না, একটা ছেলে গিয়ে একটা একটা শাউট করলেই কাজ হয়ে যায়। তো এরকম এরকম আসলে অনেক অনেক হয়। আবার অনেক সময় হয় কি, মেয়েদের আবার একটা চোখের জলের পাওয়ার আছে। হ্যাঁ, আবার হচ্ছে মেয়েদের মিষ্টি কথার একটা পাওয়ার আছে, আপনি সেটাও জানেন। ছেলেরা যেমন হুঙ্কার ছেড়ে সেই কাজটা করে, মেয়েরা হচ্ছে একটু সুইট ভাবে বলে কাজটা হয়ে যায়। তো এরকম কিন্তু অনেক সময় হয়েছে যে আহ জিনিসটা আমি খুব সুন্দর করে ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই, আপনি আমার ভাই, প্লিজ এটা একটু করে দেন। আমি তো নাহিদ আপনার কথা বলতেছি না, বাট আমি কখনো মানুষের সাথে হার্ড করে কথা বলি না, আমি খুব পোলাইট ভাবে মানুষের সাথে বিহেভ করি, এবং একটা মানুষ যখন দেখে যে উনি একটা রেসপেক্টেবল ওয়েমেন এবং সে খুব পোলাইট ভাবে আমার সাথে কথা বলছে, অনেক মানুষ আসলে অভ্যস্ত লাথি কুটা এবং চড়থাপ্পড় খেয়ে, এরকম কিন্তু আমাদের সোসাইটিতে একটা ক্লাস আছে যারা হচ্ছে মায়ের উপরে কিছু বুঝে না, এবং এই মানুষগুলাকে দিয়ে হচ্ছে আপনি একদম রুট লেভেলের কাজগুলো করান। হ্যাঁ, এবং আমাকে আমার চারপাশের মানুষগুলো বলছে, আপু এদের সাথে কিন্তু চিল্লায় ফাটায় কথা বলতে হবে, নাইলে আপনার কাজ উঠে আসবে না। হ্যাঁ, কিন্তু আমি এদের সাথে কোনোদিনও চিল্লায় ফাটায় কথা বলি না, আমি পুরো পোলাইট ভাবে কথা বলি, আমার কাজ উদ্ধার করে আসছি, আমার কখনো হয় না ডেডলাইন মিস হচ্ছে। ওই মানুষগুলোর সাথে আমি এতই ভদ্রভাবে কথা বলছি যে তাদের কাছে এটা অবাক লাগছে যে একটা মানুষ তাদের সাথে এত ভদ্রভাবে কথা বলতে পারে। সো উইমেন হয়ে অনেক ডিফিকাল্টিজ আছে। এখন এটা আপনার কাছে, মানে একটা মহিলার কাছেই জিনিসটা, যে সে আসলে কি ক্যাট 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 করে কাজটা চিল্লা পাল্লা করে করে নিয়ে আসবে, নাকি সে তার যে পাওয়ার গুলো আছে, যেটা বললাম পোলাইটনেস, কমনীয়তা, নমনীয়তা, সেইটাকে ব্যবহার করে সে কাজটা তুলে নিয়ে আসবে। সো সে যদি বুদ্ধিমত্তার সাথে এটা ইউজ করতে পারে, আমার মনে হয় না এটা দোষের কিছু, বরং এটা তার একটা পাওয়ার, সেটাকে কাজে লাগাতে পারে। সো উইকনেসটা না বলি, ওকে, যেটা ওকে, এনার্জি সেটা গট ইট, got it. Thanks. So now I will request you to give 3 suggestion for newbies যারা হচ্ছে তাদের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে, নট নেসেসারি যে আইটি ইন্ডাস্ট্রিতেই হতে হবে, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি যে অনেক নিউবিজ আছে যাদের হিউজ পটেনশিয়ালিটি আছে, বাট সামহাউ ফর নট হ্যাভিং দ্য রাইট ডিরেকশন অথবা ফর নট হ্যাভিং দ্য রাইট মাইন্ডসেট, হ্যাঁ, অথবা সে যাদের সাথে মিশছে ওইখান থেকে সে কোনো সুপরামর্শ পায়নি, সো যার কারণে তারা প্রফেশনাল ক্যারিয়ারে স্ট্রাগল করে একটা সার্টেন টাইম পর্যন্ত। সো নিউবি যারা আছে, আমি চাচ্ছি আপনি তাদের জন্য 3টা সাজেশন দেন ফ্রম ইউর এক্সপেরিয়েন্স। তিনটা, আচ্ছা, 3টা সাজেশন যদি আমি দিই, একটা হচ্ছে যে সবার যেটা ইস্যু হয় যে কনসিস্টেন্ট থাকতে পারি না আমরা। হ্যাঁ, আমি নিজেও বহুত কিছু, আজকে একটা আইডিয়া, কালকে একটা আইডিয়া, পরশু একটা আইডিয়া, নাহিদ ভাই জানেন যে আমার মাথায় অনেক আইডিয়া আসে, কিন্তু আমি কনসিস্টেন্ট থাকি না, কোনোটাতেই আসলে দেখা যায় আর করা হয়ে ওঠে না। কিন্তু আমি যদি লেগে থাকি তাহলে সেটা অবশ্যই সম্ভব। যেটা হচ্ছে আমি এখন যে পজিশনটাতে আছি, এটাতে আমি অনেক লেগেছিলাম, পুরো দুনিয়া একদিকে আমি একদিকে, আমি এটা করেই ছাড়বো, এবং এটা হয়েছে। তো আপনি যদি কোনো কিছু চাওয়ার মতো করে চান, তাহলে আল্লাহ আপনাকে রাস্তা বানাই দিবে সেটা পাওয়ার জন্য। কনসিস্টেন্ট ভাবে সেই জিনিসটা চাইতে হবে। আরেকটা জিনিস হচ্ছে নিজেকে প্রচুর মোটিভেটেড করতে হবে। হ্যাঁ, এত বেশি ফ্রাস্ট্রেশনে ভুগি, আমি নিজেও 2 দিন পর পর ডিপ্রেসড হয়ে যাই, এবং তারপরে দেখা যায় আমার বন্ধু বান্ধব, আমাকে যারা ভালোবাসে তারা আমাকে আবার বুঝায়, আমি আবার বুঝি, আবার 2 দিন পর ডিপ্রেসড হয়ে যাই। হ্যাঁ,
সো এরকম ডিপ্রেশন অনেক আসে এবং এটাই স্বাভাবিক, বাট হচ্ছে ওইটাই বারবার নিজেকে বলা যে আমি এটাকে ওভারকাম করব, নিজেকে নিজে উৎসাহ দিতে হবে, ডিপ্রেশনটাকে ওভারকাম করতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা একটু কিছু শিখে গেলে খুব অ্যারোগেন্ট হয়ে যাই। হ্যাঁ, একটা অনুষ্ঠানের কথা বলি, ওখানে এক ভদ্রলোক আমাকে বলতেছিল যেগুলো কি স্পিকার নিয়ে আসছেন অনুষ্ঠানে, এদের কথা কিছু বুঝি না। হ্যাঁ, তারপরে আবার উনি আমাকে বললো ঢাকা শহরে ওনার কয়তলা বাড়ি আছে, উনি অনলাইনে কাজ করে কত ইনকাম করেছেন। তো এখানে এসে এইসব স্পিকারদের কাছ থেকে ওনার কিছু শেখার নাই। তো এরকম একটা মানুষের সাথে আমার কথা হয়েছিল, তো তখন আমার মনে হলো যে উনি এতই অ্যারোগেন্ট ওনার নিজেকে নিয়ে যে উনি আসলে কোথাও থেকে কিছু শিখতে পারবেন না। তো যখন আমরা অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে যাই তখন কোথাও থেকে কিছু শেখা সম্ভব না, নিজেকে ডেভেলপ করাও সম্ভব না। সো অফকোর্স পোলাইট হতে হবে, এবং আপনি সবখান থেকেই শিখতে পারেন, এমন কোনো জায়গা নাই যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন না, সব সময় সবখান থেকে কিছু না কিছু শেখা যায়, জাস্ট আপনাকে পোলাইট হতে হবে, অ্যারোগেন্সটা সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভাই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার আমার একটা এক্সাম্পল দেই, যে যখন আমার ক্লায়েন্ট 8 জন নিয়ে ধরেন একটা প্রজেক্ট রান করছে, তারপরে হচ্ছে অনেকদিন সেটা চলছে 2 বছর, তারপরে ক্লায়েন্ট বললো যে আমি আসলে মেসিন আর 8 জন রাখতে চাচ্ছি না, আমি 4 জন রাখবো। তখন ওই বাকি 4 জনকে আমি কিভাবে স্যালারি দিব বা আমি কি করব, যেটা এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু অনেক হচ্ছে, ক্লায়েন্ট চলে যাচ্ছে, সব বিজনেস রান করতে পারছি না আমরা, অনেকে বিজনেস শাটডাউন করে দিচ্ছি, অনেক ইস্যু হচ্ছে। এবং অনেক কোম্পানি যেটা করছে তাদের এমপ্লয়ীদের সাথে হাইড অ্যান্ড সিক খেলছে, তারা তাদের এমপ্লয়ীদেরকে ইউজ করছে, তাদের সার্ভিসটা নিচ্ছে, বাট হচ্ছে স্যালারি হোল্ড করে রেখেছে, এটা কিন্তু হচ্ছে। এবং এখানে যেটা মালিক পক্ষ তাদেরও উপায় নাই, হ্যাঁ, যে যদি সব ছেড়ে দেয় তাহলে তো ব্যবসা কিভাবে কি হবে, তারা নিজেরাও শিওর না যে কি একটা অবস্থার মধ্যে তারা আছে। সো এইটা যেটা হয় লং রানে তার বিজনেসটাকে কিন্তু আসলে ডাউনই করবে, সে তার বিজনেস নিয়ে আগাতে পারবে না। আমি আমার এরকম সিচুয়েশন গুলো কিভাবে ওভারকাম করেছিলাম সেটা হচ্ছে আমি আমার এমপ্লয়ীদেরকে নিয়ে একটা মিটিং এ বসেছিলাম এবং তাদেরকে আমি খুলে বলেছিলাম আমার সিচুয়েশনটা কি, আমার অর্থনৈতিক অবস্থা কি, আমি তাদের স্যালারি দিতে পারবো কিনা। হ্যাঁ, এবং তারা আমাকে বেশ কিছু সলিউশন দিয়েছিল যেটা আমার নিজের মাথাতেও ছিল না, এবং সেখান থেকে আমি একটা সলিউশন ফাইনাল করেছিলাম এবং আমার টিমের সবাইকে নিয়ে আমি কাজ করেছি, আমি 4 জনের কাজই 8 জনকে দিয়ে করিয়েছি এবং ওই 8 জনকে আমি স্যালারিও দিতে পেরেছি। সেরকম সলিউশন কিন্তু আপনার এমপ্লয়িরা আপনাকে দিতে পারে, আপনাকে একাই সব চিন্তা করে বের করতে হবে এমন কোনো কথা নেই। বাট আমি বলবো যে আপনি আপনার তরফ থেকে কতটা অনেস্ট ছিলেন, কতটা এফোর্ট দিয়েছেন। সো এটা সব ক্ষেত্রে, আপনার ফ্যামিলিতে অনেক ইস্যু হবে, আপনি বাবা বলে যে সব প্রবলেমের সলিউশন আপনাকেই বের করতে হবে এমন কোনো কথা না, আপনার ওয়াইফের সাথেও কথা বলতে পারেন, ভাই বোনের সাথেও কথা বলতে পারেন, কোন একটা সলিউশন বের হয়ে আসতে পারে। সো জবের ক্ষেত্রেও তাই এবং বিজনেসের ক্ষেত্রেও তাই, আমার মনে হয় যে টিম ওয়ার্ক করলে আরো আগানো সম্ভব, সলিউশন বের করা সম্ভব। কুল, থ্যাঙ্কস। সো আই হ্যাভ ওয়ান মোর কোশ্চেন। যেহেতু আমাদের প্রোগ্রামের টাইম কম, তো আমরা একটু কোশ্চেন গুলো একটু রকেট গতিতে করছি আর কি। সো আমি অ্যানসার কি রকেট গতিতে দিব ভাই? আমি অনেক কথা বলি। না, আপনি অলমোস্ট রকেট গতিতেই দিচ্ছেন আর কি। সো এটা একটা টোন সেট আপ হয়ে গিয়েছে আর কি। সো তো যেটা হচ্ছে আমার এখনকার কোশ্চেনটা হচ্ছে, লাইক ধরেন অনেক সময় এরকম হয় না, আপনি একটা প্রপোজাল পাঠানোর পরে ক্লায়েন্ট বললো যে প্রাইসিংটা বেশি মনে হচ্ছে, আই ক্যান গেট দ্য সিমিলার সলিউশন ইন চিপার রেট। So how do you actually handle this objection? আচ্ছা, সে বলছে চিপার রেটে পারবে, ওকে, তো মানে চিপার he has রেটে an option in cheaper rate, but your proposed price is like expensive than like the other solution he has. ওকে, সেই ক্ষেত্রে ভাই আমরা কেন প্রাইস হাই নিচ্ছি সেটা তাকে কিছু ভ্যালিড রিজন দিতে হয় অফকোর্স, যাতে সে কমফোর্টেবল থাকে যে হ্যাঁ এই কারণে ওদের প্রাইসটা হাই। যেমন হচ্ছে যদি ডিজাইনের কাজ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা কিন্তু তোমাকে লাইফ টাইম এটার সলিউশন সার্ভিস দিব, যে তোমার এই কাজটার মধ্যে 2 মাস পরে গিয়ে মডিফিকেশন দরকার হচ্ছে, আমি কিন্তু তোমাকে ওটা করে দিব। হ্যাঁ, সো হচ্ছে এবং তুমি যখনই যে টাইপের কাজই তুমি করতে চাও আমরা তোমাকে বেশ কিছু ভ্যারিয়েশন দিতে পারি, এটাই। ডিজাইনের ক্ষেত্রে আমরা এটাই সাধারণত বলে থাকি, ভাই এক্সট্রা কিছু বেনিফিটস এর কথা বলে থাকি যে কারণে আমাদের প্রাইসটা হায়ার। আরেকটা জিনিস হচ্ছে কি ভাইয়া, আমরা একটা যে কোনো কাজ করার আগে আমরা ক্লায়েন্টকে প্রচুর স্টাডি করি, লাইক হচ্ছে একটা মানুষ, একটা সাইকিয়াট্রিস্ট যেমন তার রোগীকে স্টাডি করে, আমরা আমাদের ক্লায়েন্টকে প্রচুর স্টাডি করি, তারপরে বিট করি যে কত বিট করলে অ্যাকচুয়ালি সেটা নিয়ে আর কথা বলবে না। সো ওইভাবেই বিটটা করি অ্যাপ্লিকেশন করার আগে। Got it.
সো আই গেস এটা খুবই একটা মানে কি পয়েন্ট ছিল, বিকজ আমরা ফ্রিল্যান্সিং করছি বা বিজনেস রান করছি, গেটিং ক্লায়েন্ট ইজ এ বিগ চ্যালেঞ্জ, এবং ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে কিছু কমন অবজেকশন সবাই ফেস করে। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে প্রাইসিং, বিকজ ইন মোস্ট অফ দ্য কেসেস হোয়াট এভার প্রাইসিং ইউ আর অফারিং, ক্লায়েন্ট মে হ্যাভ এ ফিলিং দ্যাট ইউ আর চার্জিং মোর। তো এরকম একটা ফিলিং আসে। সো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এমরাজিনা যেটাকে এভাবে ওভারকাম করা যায়। আপনার প্রাইসটা কেন বেশি, আমি যদি এটাকে এভাবে বলি যে প্রাইসটাকে ভ্যালুতে কনভার্ট করা। হ্যাঁ, যে আপনি যদি একটু বেশি পে করেন, আমি ডিসএগ্রি করছি না যে আমার চার্জটা একটু বেশি, বাট আপনি যদি একটু বেশি পে করেন, সো দিস আর দ্য অল্টারনেট অ্যাডভান্টেজ ইউ আর গোইং টু গেট। সো এখন আমার কথা হচ্ছে যে আই হ্যাভ সো মেনি কোয়েশ্চেনস বাট উই অনলি হ্যাভ 2 or 3 minutes। সো অডিয়েন্স ওকে। যারা আছেন তারা বলেন আমরা কি স্ট্রিক্টলি 30 মিনিটের মধ্যেই রাখবো নাকি একটু এক্সটেন্ড করব, because I also have seen that some people are also like asking some questions to you. একটু কমেন্ট করে যদি জানান আমরা কি 30 মিনিটের মধ্যেই রাখবো নাকি একটু এক্সটেন্ড করবো আর কি। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অতটা টাইম কনসাস না, আমরা একটু এক্সটেন্ড করতে পারি। হ্যাঁ, আমরা একটু দেরি করে শুরু করা, দেরি করে শেষ করা আমরা অভ্যস্ত। হ্যাঁ, আবার যদি আমি গ্লোবালি চিন্তা করি তাহলে হচ্ছে টাইম মেনটেন করা উচিত। ওকে, সো আমরা যেটা করি একটু স্লো হই এখন, আমরা 5-6 মিনিট হয়তো এক্সট্রা টাইম নেব, 30 মিনিটের জায়গাতে 35 মিনিটের মতো হবে। সো আই হ্যাভ ওয়ান লাইক কমপ্লেক্স কোশ্চেন ফর ইউ। আমি জানি আপনি গ্রো উইথ নাহিদে আমার অ্যাক্টিভিটিস গুলো অনেকদিন ধরেই দেখছেন, আপনি কানেক্টেড আছেন, অনেক সময় ইন্সপায়ার করেন। সো আমি জাস্ট নিজের সার্ভের জন্য জানতে চাচ্ছি যে আপনি গ্রো উইথ নাহিদ এই টার্মটা শুনলে আপনার কি ফিলিং আসে? আচ্ছা, গ্রো উইথ নাহিদ এই টার্মটা শুনলে ফার্স্টেই মনে হয় যে নাহিদ ভাইয়ের সাথে গ্রো করব, নাহিদ ভাইয়ার আইডিয়া গুলোর সাথে হচ্ছে নিজেকে সম্পৃক্ত করব, আমার কাছে এটাই মনে হয়। অ্যান্ড সত্যি কথা বলতে হচ্ছে আমি আপনার সামনেই আপনার প্রশংসা করি, পিছে করি না। পিছে হচ্ছে যখন কেউ জিজ্ঞেস করে তখন বলি, আর ডিরেক্টলি বলি, সেটা হচ্ছে আমি বলি আপনি অনেক পজিটিভ একটা লোক, যে কারণে আমি মাঝে মাঝে বলি ভাইয়া হচ্ছে পজিটিভিটি ডিব্বা। মানে যতই লাইফে নেগেটিভ সিচুয়েশন আসুক, প্রেশার আসুক, আমি দেখেছি আপনি অনেক পজিটিভ একটা মানুষ। অ্যান্ড হচ্ছে আপনার এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। সো গ্রো উইথ নাহিদ যখন আমি ভাবি যে আমি পজিটিভ কিছু এখানে পাবো, হ্যাঁ, এখানে হতাশাজনক কিছু আমি পাবো না। অ্যান্ড একই সাথে হচ্ছে আপনি যেভাবে কোনো কিছু এক্সপ্রেস করেন, এসইও বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, আপনি এনিথিং বিজনেস রিলেটেড যেটা এক্সপ্লেন করেন খুব সহজ ভাষায় করেন, যাতে একদম সাধারণ, আমার মতো সাধারণ মানুষও বুঝতে পারে। আমি কিন্তু অনেক কঠিন কঠিন টার্ম বুঝি না, মার্কেটিং বা সেলস এর বুঝি না, বাট আপনি যেভাবে বুঝিয়ে বলেন সেটা আমার খুবই চমৎকার লাগে। সো আমার গ্রো উইথ নাহিদ মানে হচ্ছে আমার কাছে হচ্ছে সহজ ভাষায় মার্কেটিং, সেলস, ডিজিটাল মার্কেটিং এগুলো বুঝতে পারা, এবং হচ্ছে পজিটিভিটি বাড়ানো, এবং একই সাথে নিজেকে গ্রো করতে চাওয়ার জন্য একটা ফিল পাওয়া, এটাই হচ্ছে গ্রো উইথ নাহিদ আমার কাছে মনে হয়। থ্যাঙ্কস। সো আমার টার্গেট হচ্ছে 50টা এপিসোড করা, সো আই উইল গেট 50 ডিফারেন্ট টাইপস অফ ইনশাআল্লাহ। ফিডব্যাক, যেটা হচ্ছে আমার লাইক নিজেকে গোছাতে হেল্প করবে। সো নাও আই উইল টেক ওয়ান কোশ্চেন ফ্রম ওয়ান অফ দ্য অডিয়েন্স। শাহরিয়ার ইমন ভাই জানতে চেয়েছেন দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট পাওয়ার উপায় কি? এটা নিয়ে তো ভাই কথা বলেছি, আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে কিভাবে লং টার্ম ক্লায়েন্টের সাথে রিলেশন কন্টিনিউ করা যায়, তো তখন ভাই আমি বেশ কিছু পয়েন্ট বলেছিলাম যে না না, ওনার ক্ষেত্রে হচ্ছে পাওয়ার উপায় কি, মানে উনি হচ্ছে লাইক আপনি কিভাবে বুঝবেন যে এই ক্লায়েন্টের সাথে লং টার্ম কাজ করা যেতে পারে, মানে বিফোর অনবোর্ডিং দ্য ক্লায়েন্ট। হ্যাঁ, মানে এটা আমি সেলস সাইকেলের মধ্যে ফেলতে পারি যে আপনি কিভাবে ক্লায়েন্ট অনবোর্ড করবেন, কিভাবে বুঝবেন যে এই ক্লায়েন্টের সাথে আমার লং টার্ম কাজ করার সুযোগ আছে বিফোর, মানে তার সাথে কাজ শুরু করার আগে। আচ্ছা, মার্কেট প্লেস থেকে যদি ক্লায়েন্ট হার্ন করি, সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টের প্রপোজাল দেখলে বোঝা যায় যে সে দীর্ঘমেয়াদী হবে কিনা। যেমন অনেক ইউটিউব চ্যানেল রান করছে, তো তার কাজ তো ডেফিনেটলি লং টার্ম হবে। কেউ ই কমার্স সাইট চালাচ্ছে, তার কাজ ডেফিনেটলি লং টার্ম হবে, বিকজ ওই ওয়েবসাইটের কন্টেন্ট তার দিতেই হবে, করতেই হবে। সো এরকম হচ্ছে কিছু টাইপ থাকে যেটা বোঝাই যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলবো শর্ট টার্ম হোক, লং টার্ম হোক, যে ক্লায়েন্টই হোক, সেই ক্লায়েন্টের সাথে একই অ্যাপ্রোচ করতে। একই অ্যাপ্রোচ বলতে হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচে যেতে। 2 টাকার কাজ বলে অত বেল দিলাম না, এরকম না। বিকজ আমার সবচেয়ে বড় ক্লায়েন্টটা আমি যে পেয়েছি, যার সাথে আমরা সেই 2013 থেকে কাজ করছি, সেই ক্লায়েন্টটা পেয়েছি একটা খুচরা ক্লায়েন্টের মাধ্যমে, যার একটা জাস্ট $30 কাজ করেছিলাম। সে কিন্তু তার আরেক ক্লায়েন্টকে রেফার করেছে, তারপরে সেই ক্লায়েন্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, এবং সে আমাদের মাসে মাসে এখন পুরো টিম নিয়ে কাজ করে নিচ্ছে। সো হচ্ছে ইউ নেভার নো যে আপনার মানে লং টার্ম ক্লায়েন্ট আপনি কিভাবে পাবেন। সো আপনি অলওয়েজ এই ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন এবং বলবেন যে তোমার যদি আরো কাজ থাকে বা তোমার আরো ফ্রেন্ড
ফ্রেন্ডস থাকে, তোমার আরো কলিগস থাকে, তাদেরকে রেফার করতে পারো, আমরা কিন্তু এরকম সার্ভিস গুলো দিয়ে থাকি। তো তাকে জানানো এবং তাকে অবশ্যই একটা গুড মেমোরি দেওয়া যাতে সে আপনাকে মনে রাখে। তো যখন এমন কাজ আসবে তখন মনে হবে আরে আমি তো এমরাজিনাকে চিনি, আমি ওকে রেফার করবো। সো এভাবেই লং টার্ম ক্লায়েন্ট পাওয়া সম্ভব আমার মনে হয়। থ্যাঙ্কস। তো এখানে আমি একটু অ্যাড করতে চাই অডিয়েন্সের জন্য আমার এক্সপেরিয়েন্স থেকে। সো আমরা যারা প্রফেশনাল সার্ভিস দিচ্ছি, হ্যাঁ, এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, এটা হতে পারে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট। সো বিটুবি ইন্ডাস্ট্রিতে যারা আমরা অন্য একটা বিজনেসকে সার্ভিস দিচ্ছি, মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু বিজনেসকেই সার্ভিস দিই। হ্যাঁ, হয়তো কোনো একটা ই কমার্স কোম্পানি অথবা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, লোকাল বিজনেস। তো আমাদের প্রথমে একটু চিন্তা করতে হবে যে একটা বিজনেস কেন একটা লোক হায়ার করে বা আরেকটা বিজনেস প্রতিষ্ঠানকে হায়ার করে। খুব সিম্পল ম্যাথ। সে দুইটা কারণের, মানে দুইটার যে কোনো একটা কারণে হায়ার করে, এটা আমি প্রায় আমার সব সেশনেও বলেছি। একটা হচ্ছে সে মনে করে এই মানুষটাকে বা এই কোম্পানিকে হায়ার করলে আমি আরো বেশি মানি মেক করতে পারবো, অথবা সে মনে করে এই মানুষ বা এই কোম্পানিটাকে হায়ার করলে আমি মানি সেভ করতে পারবো। লাইক ফর এক্সাম্পল, যখন কেউ কোনো ডিজিটাল মার্কেটারকে হায়ার করে, সে কেন হায়ার করে? সে হায়ার করে বিকজ ডিজিটাল মার্কেটার উইল হেল্প হিম টু গেট মোর ক্লায়েন্ট। সো গেট মোর ক্লায়েন্ট মানে কি? গেট মোর ক্লায়েন্ট মানে হচ্ছে হি উইল হ্যাভ মোর মানি। আবার কেউ অনেক সময় দেখা গেছে যে ফর এক্সাম্পল ইউএসএ তে তার একটা সলিউশন আছে, সে বাংলাদেশ থেকে কাউকে হায়ার করছে, হি অলরেডি হ্যাভ দ্য প্রফেশনাল ইন ইউএসএ। তো এই ক্ষেত্রে তার গোল কি হতে পারে? মেবি আমি যদি ইসের কথা চিন্তা করি, ফর এক্সাম্পল ধরেন একজন অ্যাকাউন্টেন্ট, যে অ্যাকাউন্ট ম্যানেজ করবে, তো সে ইউএস এর একজনকে বাদ দিয়ে বাংলাদেশের একজনকে হায়ার করতেছে। ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে যে সে তার একটা ফিলিং আছে যে আমি যদি বাংলাদেশ থেকে কাউকে হায়ার করি আই ক্যান সেভ সাম মানি। তো আমরা যখন সেলস অ্যাপ্রোচে যাচ্ছি, ইফ ইউ ক্যান শো দিস গ্রাফ, হ্যাঁ, যে হাউ মাচ মানি ইউ ক্যান মেক ইফ থিংস ওয়ার্ক ফাইন উইথ মি, or how much money you can save if everything goes fine like with me, তাহলে হচ্ছে লং টার্ম কাজ করার একটা সুযোগ তৈরি হয়। এট দ্য সেম টাইম আপনি যখন তার সাথে ডিল করছেন, কাজ করছেন, আপনি শুরুতেই বলেছিলেন টু অ্যাক্ট লাইক এ পার্টনার। তো আপনি যদি ওই নিডটা আসলেই ফিল আপ করতে পারেন, সো এই স্মল ক্লায়েন্ট বিকাম এ লং টার্ম ক্লায়েন্ট। আপনি যদি তার গোল অ্যাচিভ করতে পারেন, যদি গোল অ্যাচিভ করতে না পারেন, তাহলে ইন মোস্ট অফ দ্য কেসেস ইট ডাজন্ট ম্যাটার হাউ এক্সপেন্সিভ ইউ আর or how affordable your price is, but they are not going to like take your service. Okay, so sorry audience, আমি একটু বেশি কথা বলে ফেললাম। So I have one more question for you, and we are like as everybody requested to extend it little bit, they want to know more like more from you. So আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, যারা হচ্ছে লাইক মাল্টিটাস্কিং করছে, ফর এক্সাম্পল আমি যদি আপনার এন্ড থেকে চিন্তা করি, আপনি আপনার গ্রাফিক ডিজাইন বা এমরাজিনা টেকনোলজির সাথে আছেন, এট দ্য সেম টাইম আপনি পিওনিয়ারের সাথে আছেন, এবং আমি লাইক যেহেতু আপনার বাসায় একজন কিডস আছে, সো লাইক অ্যাজ এ ম্যারিড উইমেন, সো হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি ম্যানেজিং অল দোজ থিংস? আমি পারি না ভাইয়া ম্যানেজ করতে, সত্যি কথা, বিকজ হচ্ছে এটা খুবই ডিফিকাল্ট। পিওনিয়ার আর এমরাজিনা টেকনোলজিস দুইটা একসাথে ম্যানেজ করা সত্যি কথা বলতে ডিফিকাল্ট না, বাট পিওনিয়ার, এমরাজিনা টেকনোলজিস এন্ড সংসার তিনটা ডিফিকাল্ট করা, ম্যানেজ করা ডিফিকাল্ট। হ্যাঁ, বিকজ হচ্ছে সংসার আসলে হচ্ছে সবকিছু মিশ্রণ একটা জায়গা। হ্যাঁ, এবং সংসার যদি পারফেক্টলি চালাতে হয় তাহলে এখানে হচ্ছে বিজনেস থেকে শুরু করে এভরিথিং করতে হয়। এটা এটা আমার এক্সপেরিয়েন্স, কারণ আমি যে খুব ভালো সংসার করতে পারি আমি এটা বলবো না, বাট হচ্ছে আমি দেখেছি আমার মাকে, আমার শাশুড়িকে, যাদেরকে দেখেছি, আমি দেখেছি যে আসলে সংসারে একটা কাজ না, একটা অফিসে এত কাজ হয় না একটা সংসারে যত কাজ হয়, এন্ড হচ্ছে এত কিছু ম্যানেজ করতে হয়। আমি আসলে এখনো শিখছি এটা। আমি আসলে কখনোই বলি না যে আমি এভাবে সব ম্যানেজ করি, এভাবে সব হয়ে যায়, বাট আমি বলতে পারবো যে আমি এমরাজিনা টেকনোলজিস কিভাবে ম্যানেজ করি, আমি বলতে পারবো আমি পিওনিয়ারে আমার কাজগুলো কিভাবে ম্যানেজ করি, বাট সংসার কিভাবে ম্যানেজ করি এটা আমি এখনো বলতে পারবো না, কারণ আমি মনে হয় না এটা এখনো ভালো মতো ম্যানেজ করতে পারি। বাট আমি ট্রাই করি, হ্যাঁ আমি ট্রাই করি। আর ওই আরেকটা জিনিস, এটা আমি অলরেডি বলে দিয়েছি, যে ট্রান্সপারেন্ট থাকা, যে আমি আসলে কি ফিল করছি বা আমার যে প্রবলেম গুলো হচ্ছে সেটা পার্টনারের সাথে শেয়ার করা। এটা করলে হচ্ছে কি সব প্রেশার গুলো নিজের একার উপর হয় না, তখন একটা সলিউশন বের করা যায়। যখন ওই যে বললাম না, আমি যখন প্রেগনেন্ট হলাম তখনও আমার কাজ করার ক্ষেত্রে একটা গ্যাপ পড়ে গেছে, তখন আমার টিমকে আমি বলেছি তাদের হেল্প আমার লাগবে, এবং আমার টিম আমাকে ফুল লেভেলের হেল্প করেছে। সো হচ্ছে ওই সবার সাথে শেয়ার করা, অনেস্ট থাকা, এবং হচ্ছে বস যদি আপনি হন তাহলে হচ্ছে সবাই আপনাকে বসই ভাববে। হ্যাঁ, এবং আপনাকে হচ্ছে
ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি সবার সাথে হচ্ছে একটা টিম লিডার হিসেবে কাজ করেন তাহলে সবাই আপনার সাথে টিম হয়ে কাজ করবে। সো তখন ফ্যামিলিও আপনার সাথে টিম হয়ে কাজ করবে, আপনার বিজনেসের মানুষগুলো আপনার সাথে আসলে টিম হয়ে কাজ করবে, এটা আমার মনে হয়। সো আমি সবসময় একটা টিম লিডার হবার চেষ্টা করি, এবং আমার এমপ্লয়িরা কেউই হচ্ছে আমার অধীনস্থ কর্মচারী না, তারা সবাই হচ্ছে আমার ফ্যামিলি। সো এই অ্যাটিটিউডটা রাখি বলে এবং মনে প্রাণে বিশ্বাস করি দেখেই মনে হয় যেটুকু ম্যানেজ করতে পারছি আল্লাহর রহমতে এখন পর্যন্ত সেটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে, বাকিটা জানি না সামনে কি হবে। Thanks. So I will take one more question. লোকমান হাকিম শাকিল উনি জানতে চেয়েছেন যে ক্লায়েন্ট ডিজাইন পছন্দ করে, নক করে, বাট দাম শুনে চলে যায়, এই অবস্থায় আমার করণীয় কি? You already answered the question, but আপনি যদি তার জন্য আরেকটু অ্যাড করতে চান। আচ্ছা, ক্লায়েন্ট বিভিন্ন মার্কেট প্লেস তো আসলে বিভিন্ন রকমের হয়। তো আপনি একটা চালাকি করতে পারেন, চালাকিটা হচ্ছে এই যে ফার্স্টে হচ্ছে ক্লায়েন্টকেই বলতে পারেন যে তুমি তোমার বাজেট কত, যেভাবেই হোক হচ্ছে আপনি ক্লায়েন্টকে খুব বেশি প্রায়োরিটি দিবেন। এবং অনেক সময় দেখা যায় কি আপনি হয়তো $50 দিবেন না $60 দিবেন এই চিন্তা করতেছেন, কিন্তু ক্লায়েন্ট ওদিকে আপনাকে $110 দেওয়ার কথা ভেবে বসে আছে। হ্যাঁ, তো এরকমও কিন্তু হয়। তো যেটা হয় যে চেষ্টা করেন যে আপনি আগে প্রাইসিংটা না দিয়ে ক্লায়েন্টকে বলা যে তোমার বাজেটটা কেমন, তাহলে আমি তোমার বাজেট অনুযায়ী কিন্তু ডিজাইনটা দিতে পারবো। তুমি যদি বাজেট বেশি দাও অনেক, তাহলে আমার এখানে অনেক ভালো ভালো ডিজাইনার আছে, আমি তোমাকে অনেকগুলো ভ্যারিয়েশন দিব। কিন্তু তোমার যদি বাজেট খুব কম হয় বা অত না হয়, তাহলে হয়তো আমি 10 জনকে দিয়ে তোমার কাজটা করাবো না, 5 জনকে দিয়ে করাবো না, আমি হয়তো 2 জনকে দিয়ে করাবো, কিন্তু আমি বেস্ট 2 জনকে দিয়ে করাবো। সো আপনি আসলে ক্লায়েন্টকে কোনোভাবেই ছোট করতেছেন না, আপনি কিন্তু তাকে সব দিক দিয়ে ভালোটা দিবেন, কিন্তু যে কোনো ভাবে চেষ্টা করুন তার কাছ থেকে ফার্স্টে কোটেশনটা পাওয়ার, সে কত দিতে চায় যদি অপশনটা থাকে। আর যদি ক্লায়েন্ট অলরেডি অ্যাকাউন্ট করে থাকে, অলরেডি কাজ করে থাকে, তার আগের কাজগুলো একটু চেক করেন সে কত টাকা পর্যন্ত দিতে পারে, তার অ্যাবিলিটি কি, তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনি তাকে কত বিড করলে সে রাজি হবে আর কত করলে সে রাজি হবে না। রাইট। So I will take one more question. সানোয়ার হোসেন উনি জানতে চেয়েছেন রিসার্চ করার জন্য যদি কোনো আইডিয়া শেয়ার করা যায়। রিসার্চ করার জন্য আইডিয়া শেয়ার, আচ্ছা, আমি কিন্তু সবকিছু আসলে ভাইয়া হচ্ছে দেখে দেখে শিখি। হ্যাঁ, দেখে দেখে শিখি কি, আমি পড়ে আসলে বেশি কিছু মনে রাখতে পারি না। এক পাতা পড়তে গেলে উপরের 4 লাইনে কি পড়েছি, পরের 4 লাইন পড়ে উপরের 4 লাইন ভুলে যাই। কিন্তু আমি অনেক কিছু হচ্ছে দেখে দেখে শিখি। দেখে দেখে শেখাটা হচ্ছে এরকম, যখন আমি ফেসবুকে কোনো একটা অ্যাড দেখি ডানে বায়ে উপরে নিচে, এবং দেখি ওটাতে অনেক এঙ্গেজমেন্ট, আমি তখন ওই অ্যাডটাতে ক্লিক করে দেখি অ্যাডটা কিভাবে বানাইছে। সো আমি তখন ইনস্ট্যান্ট ওখান থেকে শিখছি যে কিভাবে কিভাবে সে বানিয়েছে। এটা একটা রিসার্চের কিন্তু পার্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো একটা ভিডিও যখন দেখি, একটা সিনেমা মনে করেন নায়ক নায়িকা অনেক রোমান্টিক সিন অথবা ভিলেন নায়ক মারামারি সিন চলতেছে, আমি কিন্তু তখন হচ্ছে দেখা যায় দেখি যে ভিডিওটা কিভাবে শুট করা হয়েছে, কোন কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরা হয়েছে, লাইট কিভাবে ফেলা হয়েছে, যে কারণে ভিডিওটা এত চমৎকার লাগছে। যেহেতু ভিডিও এডিটিং নিয়ে রিসেন্টলি একটু ইন্টারেস্ট হয়েছে, সো হচ্ছে আমি যখনই যেটা নিয়ে কাজ করি বা যেটা আমার আগ্রহ আছে, আমি সেই জিনিসটাই অ্যাকচুয়ালি কি হচ্ছে না দেখে কিভাবে হচ্ছে ওইটা দেখার চেষ্টা করি। এমন কোনো কথা নাই যে আপনাকে অ্যাকচুয়ালি একটা বই কিনেই পড়ে শিখতে হবে। আপনার গ্রোয়িং নাহিদ আছে অবশ্যই, অনেক কিছুই শেয়ার করছে সেটাও, এবং সাবলীল ভাষাতে আছে যেটা পড়ে বোঝা যায়। এবং পাশাপাশি আপনার সামনে যা আসে, বললাম মানে যা আসে সেটাই যদি আপনি একটু স্টাডি করেন, আপনি একটা ডিজাইনার, আপনি প্যাকেট ডিজাইন কিভাবে করে জানেন না, আপনার বাসায় তো অবশ্যই কোনো না কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্যাকেট আসছে, সেইটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখেন কিভাবে ডিজাইনটা হয়েছে, ওখান থেকে কিন্তু অনেক আইডিয়া পাবেন। সো শেখার জন্য আসলে ওই জাস্ট আগ্রহটা দরকার। তাহলে ওই আগ্রহটা নিয়ে যদি আপনি চারিদিকে দেখেন, তাহলে সেখান থেকে অনেক কিছু রিসার্চ করা সম্ভব, জানা সম্ভব, রিসোর্স গুলো ভাবে পাওয়া যায়। ফাইন, আমি একটু অ্যাড করতে পারি। আমি যেটা করি আর কি, আমি যেহেতু মানে কোভিড সিচুয়েশনের আগে প্রচুর ট্রাভেলিং করেছি এবং আমি একটা জিনিস খুব করতাম, এটা অ্যাজ এ মার্কেটার আমার লাইফে ভ্যালু অ্যাড করেছেন। আই গেস ইট ক্যান অলসো ওয়ার্ক ফর গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল। আমি যখন এয়ারপোর্টে যেতাম, আমি প্রত্যেকটা বিলবোর্ডের ছবি তুলতাম। মানে আমি প্রত্যেকটা এয়ারপোর্টে আমি একটা বড় অ্যামাউন্টের টাইম ইনভেস্ট করেছি হচ্ছে এয়ারপোর্টের ভিতরে গিয়ে বিলবোর্ড গুলোর ছবি তোলার জন্য। এবং এখান থেকে হ্যাঁ, এবং এখান থেকে আমার কপি রাইটিং হতে শুরু করে অ্যাড প্লেসমেন্ট হতে শুরু করে অনেকগুলো জায়গাতে আমি অনেকগুলো আইডিয়া পেয়েছি, যেটাকে আমি পরবর্তীতে ইউজ করতে পেরেছি। সো সিমিলার সিচুয়েশন হ্যাপেন। আপনি যখন ফেসবুকে একটা কন্টেন্ট দেখছেন, ডিজাইন দেখছেন,
পত্রিকাতে একটা কন্টেন্ট দেখছেন, ডিজাইন দেখছেন, সো আপনি শুধু এটা দেখতে পারেন, অথবা এখান থেকে আপনি অনেক কিছু কি নোট নিয়ে রাখতে পারেন, হ্যাঁ, যেটা হচ্ছে আপনাকে পরবর্তীতে আইডিয়া জেনারেট করতে হেল্প করবে। আর এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, যদিও এটা ডিজাইনের জায়গা থেকে আসে নাই, বাট সেলসে একটা কথা বলা হয় আর কি অনেক সময়, যে if you can identify what other successful salesmen are doing and if you can do the same thing, you will get the same result. হ্যাঁ, তো এটা অনেক সময় হয় যে একটা বিজনেস খুব ভালো করছে আর একটা বিজনেস স্ট্রাগল করছে, তো তার মানে যে ভালো করছে সে এমন কোন একটা কিছু করছে যেটা যে খারাপ করছে সে করছে না। তো হয় সে জানে অথবা অ্যাপ্লাই করছে না, অথবা সে জানেই না। তো সে যদি ওইটা জানা ট্রাই করে, এবং এই ইন্টারনেটের যুগে আসলে জানাটা খুব কঠিন কিছু না। এবং আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই, সিনিয়র অনেক সাকসেসফুল বড় ভাইয়া আপু আছেন যারা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, এবং আমাদের অনেক সময় মনে হয় যে তারা হেল্প করে না, বাট আসলে ভুল। বিকজ তারা তাদের বিজনেস স্ট্রেস, তাদের ডেডলাইন, তাদের ক্লায়েন্ট হান্টিং, তাদের টিম ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। আপনি যদি কখনো স্পেসিফিক কোনো সলিউশন তার কাছে চান, সাজেশন তার কাছে চান, আপনি যদি আপনার প্রবলেমটা তাকে স্পেসিফিক ভাবে খুলে বলেন, হ্যাঁ, ইন 98% অফ দ্য কেসেস দে উইল রিপ্লাই। বাট আমরা অনেক সময় যেটা করি, আমরা প্রবলেম খুলে বলি না, অথবা হচ্ছে গিয়ে জাস্ট হাই লিখে বসে থাকি, অথবা আমরা এমন হ্যাঁ ভাবে ভাইয়া, অ্যান্সারটা জানতে ফেসবুকে চাই। মেসেজ আসে যে আপু কেমন আছেন, তো ওই ভালো আছি লেখার আসলে ওই এনার্জিটা থাকে না, কিন্তু সে যদি আমাকে একটা প্রবলেম লিখে পাঠায় দেয়, আমি যখন ফ্রি থাকি আমি কিন্তু অ্যান্সারটা দিয়ে দিই। তো ওই এত এত সৌজন্যতা বলতে যা না গিয়ে সরাসরি কোয়েশ্চেন করলেই ভালো, আমার মনে হয় সময় বাঁচে উভয় পক্ষে। রাইট, সো আমরা অলমোস্ট শেষের দিকে। এবার আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিব, বিকজ উনি হচ্ছে এসইও নিয়ে কোশ্চেন করেছেন, এআর দীপু। উনি জানতে চেয়েছেন নতুন এসইও এক্সপার্টদের জন্য কি মার্কেট প্লেসে কাজ করা বেটার নাকি মার্কেট প্লেসের বাইরে কাজ করা। ওকে, এখানে কোনো ফিক্স রুলস নাই অ্যাকচুয়ালি, রাইট। দ্য এন্ড গোল ইজ টু গেটিং ক্লায়েন্ট, না টু গেট ক্লায়েন্ট। হ্যাঁ, এন্ড গোল হচ্ছে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন। সো মার্কেট প্লেস আর মার্কেট প্লেসের বাইরের প্রস এন্ড কনস কি। মার্কেট প্লেসের প্রাইমারি সুবিধা হচ্ছে মার্কেট প্লেসে আপনি যে ক্লায়েন্ট গুলো পাচ্ছেন তারা জানে তার এসইও প্রফেশনাল দরকার, তো এই জন্য আপনার তাকে কনভিন্স করা কম্পারেটিভলি সহজ। মার্কেট প্লেসের বাইরে আপনি যাদেরকে রিচ করছেন তাদের এই মুহূর্তে এসব প্রফেশনাল দরকার কিনা আপনি জানেন না। হ্যাঁ, তো এটা হবে কম্পারেটিভলি কমপ্লেক্স বা টাইম কনজিউমিং। সো যদি আপনি নতুন হন, যেহেতু আপনি নতুন বলেছেন, আই উইল অলওয়েজ সাজেস্ট টু স্টার্ট উইথ মার্কেট প্লেস। যেহেতু আপনি এখানে তাদের সাথে ডিল করছেন যাদের এই সলিউশনটা দরকার, আপনার তাদেরকে অনেক বেশি নার্চারিং করতে হবে না। বাট যখন আপনার এক্সপেরিয়েন্স বাড়ছে, আপনি আরো অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করার সুযোগ আছে, বিকজ মার্কেট প্লেসের বাইরে অনেক ক্লায়েন্ট আছে। তো আপনি তখন মার্কেট প্লেসের পাশাপাশি ওই ক্লায়েন্ট গুলোকেও টার্গেট করতে পারেন। হ্যাঁ, বাট নট নেসেসারি যে এখানে করা যাবে এখানে করা যাবে না। অলওয়েজ অ্যাজ এ প্রফেশনাল আপনার অলওয়েজ গ্রোথ অপরচুনিটি খুঁজতে হবে। হ্যাঁ, আমরা যদি গত বছর যেই জায়গাতে ছিলাম, যদি এই বছর একই জায়গাতে থাকি, তার মানে কিন্তু আমাদের গ্রোথ হয়নি, এবং আমরা থেমেও নাই, আমরা পিছন দিকে গিয়েছি। হ্যাঁ, তো আমরা যদি গ্রোথের জায়গা থেকে চিন্তা করি, উই অলওয়েজ, যেটা আমি অলরেডি এক্সপার্ট হয়ে গেছি, এবার আমি যেটা জানি না এই জায়গাতে ফোকাস করব, যাতে আমার স্কিলটা আরেকটু ডেভেলপ হয়। So we are almost done. Thanks Imrazina for your time, and I will request you to say some something for our audience to in the program. So any last remark? লাস্ট রিমার্ক হচ্ছে যে এখন তো যে সিচুয়েশনটা কোভিড-19 সিচুয়েশন, তো সবাই আসলে অনেক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কারো টেনশনটা হয়তো এই মুহূর্তে ফিল হচ্ছে না, কয়েকদিন পরে হবে, কারো হয়তো আরো আগে থেকে ফিল হচ্ছে। সো আমি যেটা বলবো যে মানুষদেরকে সৃষ্টিকর্তা বানাইছে এমন ভাবে যে তারা আসলে শুরু থেকে আজ পর্যন্ত অনেক কিছুই পার করছে। এমন হতে পারে ব্যবসা চলে গেছে, চাকরি চলে গেছে, তারপরে হচ্ছে পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আবার এমন হতে পারে যে প্রিয়জনটা চলে গেছে জীবন থেকে। এমন অনেক সিচুয়েশন আমাদের আসে লাইফে, এবং আমরা মনে হয় যে ওই মুহূর্তটাতে আমরা পুরো ভেঙে পড়ে গেছি, আমাদের আসলে আর দাঁড়ানোর মতো শক্তি নাই, এরকম হয়। বাট এই সব কিছু হওয়াটা স্বাভাবিক, এবং পুরাপুরি নিজেকে ধ্বংস হয়ে গেছে এরকম একটা অনুভূতি যেটা হওয়া, সেটা হওয়াটাও স্বাভাবিক। এগুলো কোনোটাই জীবনের বাইরে না, সবই জীবনের অংশ। বাট নিজেকে আসলে ইন্সপায়ার করতে হবে, বারবার বলতে হবে যে আমি তো মানুষ এবং আমি এই সিচুয়েশনটা পার করতে পারবো, এবং হচ্ছে নিজেকে বারবার পজিটিভ কথাগুলো বলতে হবে। সবাই হয়তো বলবে না, নিজেকে নিজে বলতে হবে, এবং বলতে বলতে একসময় দেখা যাবে সে অবশ্যই একটা সলিউশন পেয়ে গেছে। 10টা দরজা বন্ধ হলে একটা দরজা খুলে যায়। সো ওই হোপটা রাখতে হবে,
পজিটিভ চিন্তা করতে হবে, তাহলে আমার মনে হয় যে কিছুই করেন না কেন আপনি সেখান থেকে অনেক ভালো একটা সলিউশন বের করে নিয়ে আসতে পারবেন এবং লাইফে এগিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ এমরাজিনা, থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। সো আমাদের যারা অনেক পরে জয়েন করেছেন তাদের জন্য আমি একটু আবার বলছি যে হাউ ডিড ইউ ডু ইট, এটা একটা কন্টিনিউয়াস সেশন। প্রত্যেক শনিবার রাত 10টা বাজে আমি আপনাদের সামনে আসবো নতুন কোনো গেস্ট নিয়ে, এবং আমার মূল যে গোল সেটা হচ্ছে তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে জার্নি, আই স্ট্রংলি বিলিভ এখান থেকে আমার নিজের অনেক কিছু শেখার আছে, আপনাদের জন্য অনেক কিছু বের করে আনার সুযোগ আছে। সো আমি চেষ্টা করব আমার ইন থেকে আপনাদের জন্য যত বেশি ইনফরমেশন বের করে আনা যায় আমাদের গেস্টের কাছ থেকে, তার এক্সপিরিয়েন্স থেকে, এটা আমি বের করে আনার চেষ্টা করব আপনাদের জন্য। সো আপনারা যারা আমার গ্রো উইথ নাহিদ পেজের সাথে কানেক্টেড নেই তারা কানেক্টেড থাকতে পারেন, এবং এখানে যেটা হচ্ছে যে আপনারা যাতে কোনো লাইভ সেশন মিস না হয়ে যায়, সো আপনারা সেই নোটিফিকেশনে গিয়ে সি ফার্স্ট অপশনটা দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আমি লাইভে আসলে আপনারা একটা নোটিফিকেশন পাবেন। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ ভাইয়া, হাত তুলেছি। সেটা হচ্ছে যে আপনাকে অনেক থ্যাঙ্কস যে আমাকে এই সেশনে ইনভাইট করার জন্য। বাট আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ভাইয়া হাউ ডিড ইউ ডু ইট, এটা তো আমরা যারা গেস্ট সবাই বলবো। আপনারটা যখন হবে ভাইয়া আমি আপনাকে কোয়েশ্চেন করব, তখন আপনি গেস্ট থাকবেন। অবশ্যই আপনার এরকম একটা সেশন হওয়া উচিত, হাউ ডিড ইউ ডু ইট। আমি আগে বুক করে রাখলাম যে আমি কিন্তু তখন হোস্ট থাকবো। ওকে, সো থ্যাঙ্কস ফর দ্য নাইস আইডিয়া। সো আই গেস 50 নাম্বার এপিসোডটা আমার হতে পারে। সো লেটস থিংক অ্যাবাউট দ্যাট। সো ইফ আই ক্যান কমপ্লিট 49 সাকসেসফুল সেশন, 50 নাম্বার সেশনে আই উইল শেয়ার হাউ ডিড আই ডু ইট। ওকে, গ্রেট। থ্যাঙ্কস ঠিক আছে, থ্যাঙ্কস থ্যাংক ইউ। এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।